অ্যাডভোকেট ফজলুর রহমান। এমন মন্তব্য উনি দয়া করে করবেন না যাতে জাতীয়তাবাদী শক্তি সমালোচনার মধ্যে পড়ে। নাসিরউদ্দিন পাটোয়ারি। ওনার কারণে আমার মনে হয় এনসিপির ইমেজ নষ্ট হচ্ছে। অ্যাডভোকেট শিশির মনির। ওনার কাছ থেকে আরো দায়িত্বশীল আচরণ আমরা প্রত্যাশা করি। সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন, স্বাগত জানাচ্ছি সমর আলাপে। আমাদের আজকের অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। আমান, আপনাকে স্বাগত জানাচ্ছি সমর আলাপে। আমান, এমনি কি অবস্থা, দিনকাল কেমন চলছে? 5 আগস্টের পরে ছাত্র রাজনীতি বা কেমন চলছে? দিনকাল তো নিঃসন্দেহে আমাদের আদর্শিক নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি গুরুতর অসুস্থ। জাতীয়তাবাদী আদর্শের যত নেতাকর্মীরা আছেন, এমনকি বাংলাদেশপন্থী সকল শ্রেণী পেশার মানুষ আজকে গভীরভাবে উদ্বিগ্ন। এটির প্রভাব একদম রাষ্ট্রীয় জীবনে পড়েছে, সেটি আমরা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি। সুতরাং সেই বিষয়টি তো রয়েছে। আর ছাত্র রাজনীতির কথা আপনি যেটি বললেন, আসলে 5ই আগস্টের আগে বাংলাদেশের শিক্ষার্থীরা যে ধরনের রাজনীতি প্রত্যক্ষ করেছিল, 5ই আগস্ট পরবর্তী সময়ে আসলে যেই আকাঙ্ক্ষা নিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসগুলিতে পথ চলা শুরু করেছে, সেটি প্রত্যাশিত জায়গায় প্রত্যাশিতভাবে অর্জন এখনও হয়নি। তবে সেই সূচনাটা সুন্দরভাবে হয়েছে যে আসলে 5ই আগস্ট পরবর্তী সময় ক্যাম্পাসগুলোতে যে আপনার সেই দখলদারিত্ব বলেন, আপনার এই শোডাউনের রাজনীতি বলেন, সেগুলো অনেকাংশে কমে এসেছে। আর পক্ষ বিপক্ষ তো থাকবে, সেটি তো রাজনৈতিক সৌন্দর্য। সেটা দেখা গেছে যে জাতীয়তাবাদী ছাত্র দলের যদি কোনো কার্যকলাপ নেতিবাচক থাকে, সেটি নিয়ে কথা বলারও যেরকম লোক আছে, আর অপর ছাত্র সংগঠন নিয়েও তো আমরা অনেক সময় কেউ যদি ভুলভ্রান্তি করে থাকে, সেগুলো আমরা কথা বলি। সুতরাং এটি রাজনৈতিক সৌন্দর্য। আর আমি মনে করি যে সামনের দিনগুলিতে আরও বেশি পরিশীলিত এবং শিক্ষার্থী বান্ধব, এবং শিক্ষার্থীরা যে ধরনের রাজনীতি প্রত্যাশা করে ইনশাল্লাহ সেই ধরনের রাজনীতি হবে। কিন্তু আমরা দেখলাম যে 5 আগস্টের আগে কেন্দ্রীয় রাজনীতিতে, অর্থাৎ মূল দলগুলোর মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, 5 আগস্টের পরে সেই ঐক্যে ফাটল ধরেছে। এবং ছাত্র রাজনীতির ক্ষেত্রেও ছাত্র সংগঠনগুলোর মধ্যে যে ধরনের ঐক্য ছিল, সেটিও ফাটল ধরেছে। এটা কি স্বাভাবিক নাকি কোনো কারণ আছে? দেখুন, ঐক্যের যে ফাটলটা, সেটা যদি গণতান্ত্রিক ফাটল হয়, যে দেখা গেছে যে আপনি হাসিনা থাকা অবস্থায় তো সবাই একেবারে ফ্যাসিবাদ বিরোধী যারা ছিল সবাই একই মোর্চায় ছিল। সেখান থেকে আওয়ামী লীগ এবং হাসিনার অনুপস্থিতিতে, আওয়ামী লীগ নিঃসন্দেহে একটি বড় রাজনৈতিক দল ছিল, তাদের অনুপস্থিতিতে বিদ্যমান যারা আছে তাদের মধ্যেও তো প্রতিযোগিতা হবে, এবং সেই প্রতিযোগিতাটা হওয়াটাই গণতান্ত্রিক আচরণের বিষয়। কিন্তু সেই প্রতিযোগিতা মানে কারা কোনভাবে করছে সেটির উপরে আসলে নির্ভর করে যে মানে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা না আবার সেই অসুস্থ গণতান্ত্রিক চর্চা চলছে। সেখানে দেখুন, যদি একদম স্পেসিফিকভাবেই বলি, ইসলামী ছাত্র শিবির এখন ছাত্রদলের সাথে রাজনৈতিক মাঠে মনে হয় যে না, আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষ এই ধরনের আর কি। কিন্তু তাদের যে রাজনৈতিক স্টাইলটা আর কি, সেই রাজনৈতিক স্টাইল নিয়ে সাধারণ শিক্ষার্থীদের আমাদের অনেকের প্রশ্ন ছিল, এখনও আছে। এবং সেটি সেই পর্যায়ে থাকলে দেখা গেছে যে সেটাও গণতান্ত্রিক আচরণের মধ্যে সীমাবদ্ধ থাকতো। কিন্তু একটা বিষয় যেটি 5ই আগস্টের আগেও বাংলাদেশের ছাত্র রাজনীতিতে ছিল না, যে ক্যারেক্টার অ্যাসাসিনেট করা। আপনি বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যে শব্দগুলির সাথে নতুনভাবে আমরা পরিচিত হয়েছি, বট আইডি, যে আপনার ভুয়া আইডির মাধ্যমে একজন বা ব্যক্তিকে বা সংগঠনকে যে তীব্রভাবে আক্রমণ করা, নারী শিক্ষার্থীদেরকে স্লাট শেমিং, টিপটিজিং, বিভিন্নভাবে অনলাইন প্ল্যাটফর্মে হেনস্থার শিকার করা, সেইগুলি আমরা যারা মানে নৈতিকতার কথা বলে, নৈতিকতার বাণী দিয়ে থাকে, তাদের কাছ থেকে আমরা দেখেছি, যেটি ছাত্র রাজনীতির জন্য আরেকটি অশনি সংকেত। এবং এই এদের কাছ থেকে সাধারণ শিক্ষার্থীরা 5 আগস্টের পরবর্তী সময়ে যে আলাপগুলো শুনেছে, সেই আলাপগুলি যে একেবারেই উদ্দেশ্যপ্রণোদিত এবং ভণ্ডামি ছিল, সেটা এখন খুব স্পষ্ট। কারণ আমাদের সাথে তারা টেলিভিশন টক শোতে অনেক সময় বলে থাকতেন যে তারা লেজুর ভিত্তিক রাজনীতি করেন না। কিন্তু আজকে আমি ওই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি প্রোগ্রামে বলেছিলাম যে বাংলাদেশের সবচেয়ে বড় লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির। কারণ হচ্ছে আমরা যখন মানে ছাত্রদলের সর্বোচ্চ আমাদের সুপার 5 বলে আর কি, 5 জন নেতাও যখন অনেক সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে কথা বলি, আমাদের সাথে দেখা গেছে উনি কোনো স্পেসিফিক বিষয়ে আমরা অনেক সময় দ্বিমত পোষণ করি যে না, এটা এইভাবে না হলে ভালো হতো। মানে দেশের স্বার্থে, সংগঠনের স্বার্থে, শিক্ষার্থীদের বিষয়ে কথা বলার সময় ওনার সামনে পর্যন্ত আমরা এই ধরনের কথা বলে থাকি, এবং সেটি অত্যন্ত গণতান্ত্রিকভাবে সেটি উনি গ্রহণ করেন। তো আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম যে ছাত্র শিবিরের কোনো নেতা, আপনি একটা থানা পর্যায়ের জামায়াতের আমিরের বা
থানা পর্যায়ের কোনো নেতার বিরুদ্ধাচরণ গণতান্ত্রিকভাবেই হোক বা কোনো দেখা গেছে ভুল তো মানুষের হতেই পারে, সেটি তারা করার সক্ষমতা রাখেন না এবং দিন শেষে সেটি প্রমাণিত হয়েছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আ আ তাদেরকে যে ম্যান্ডেট দিয়েছে, আমরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা বলি বা যাই বলি না কেন, মানে তারা তো এখন ডাকসুর ভিপিজিএস। তাদের কাজটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে থাকার কথা ছিল এবং সেই বয়ান দিয়েই তারা শিক্ষার্থীদের কাছে গিয়েছেন। ঠিক যেই মুহূর্তে আপনার সাথে আমি কথা বলতেছি, সেই মুহূর্তেও তারা বাংলাদেশের কোনো না কোনো জামায়াতের প্রার্থীর দাঁড়িপাল্লায় ভোট চাচ্ছেন। এইটি লেজুর ভিত্তির মানে একেবারে জেনুইন দৃষ্টান্ত যে তারা পুরোপুরি লেজুর ভিত্তিক রাজনৈতিক দল। বগুড়ার প্রোগ্রামে ডাকসুর ভিপি সাদিক কায়েম যেটা বলেছেন যে রাজনীতি করতে হলে বাংলাদেশে থেকেই রাজনীতি করতে হবে এবং বিদেশে থেকে কোনো রাজনীতি করা যাবে না। হয়তো তিনি তারেক রহমানকে উদ্দেশ্য করেই বলেছেন। আপনি কি বলবেন? দেখুন সাদিক কায়েমকে তার আগে একটু আমি স্মরণ করে দিতে চাই। উনি তো ডাকসুর ভিপি। ওনার কাজটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে কয়টি ১৯টি হল রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এরিয়া, এর মধ্যেই উনি এই কথাটি যে বলেছেন ওনার এরিয়ার বাইরে গিয়ে, ঠিক আছে? উনি তো ওই কাজটি করতে পারেন না। উনি যেখানে গিয়ে বলেছেন সেই কাজটি ডাকসুর ভিপির না, যে বাংলাদেশের যে উদ্দেশ্যে তিনি বলেছেন। সুতরাং তিনি আপনার তার নিজস্ব যে যেখানে থাকার কথা সেখানে তিনি নেই, তার বাইরে গিয়ে বলেছেন। দ্বিতীয় কথা হচ্ছে যে এই ৫ই আগস্টের আগে তারেক রহমান যখন বিদেশে বসে বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের যে আন্দোলন করেছেন, সেই আন্দোলনে তারেক রহমানকে নেতা মনে করেই, তারেক রহমানকে নেতা মেনে এই সাদিক কায়েমদের দল আন্দোলন করেছিল। তখন তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন, তারেক রহমানের কাছ থেকে যে নির্দেশনা এসেছে সেইগুলি ওনারা কেন অনুসরণ করলে? তাহলে তো সেটা ভুল ছিল। সুতরাং আজকে তারেক রহমান কোন বাস্তবতায় ইংল্যান্ডে রয়েছেন, কেন রয়েছেন সেগুলি ওনারা সবই জানেন। সুতরাং যে সময়ের পরিবর্তনে যারা ভুল পাল্টায় এদেরকে আমরা মুনাফিক হিসাবে বিবেচনা করি এবং সেটা নীতি বলে, ইসলাম বলে, ধর্ম বলে, সবাই বলে। সুতরাং ওনাদের যে মুনাফিক মানুষে বলে এটা আসলে কোনো ট্যাগ না, এটা হলো জেনুইনলি তারা এই কাজগুলি করে থাকে। কারণ এক সময় এক বয়ান, এটা আমাদের মধ্যে এগুলি নেই। আমরা যেটা সাদা সেটাকে সাদা বলি, যেটা কালো সেটাকে কালো বলি। ওনাদের শীর্ষ নেতাদেরকে নিয়ে আমরা যৌক্তিক কোনো কারণ না থাকলে, যদি দেখা গেছে আমি যেটা আগেই বললাম যে ভুল যে কেউ করতে পারে, আমরা এরকমের গতানুগতিক কোনো বক্তব্য দেই না কখনো। সুতরাং ওনারা নীতির কথা বলে, ইসলামের কথা বলে, কিন্তু ওনাদের আচরণে তার ন্যূনতম কোনো বহিঃপ্রকাশ কখনোই ঘটে না। সুতরাং তারেক রহমানকে নিয়ে কথা সাবেক ছাত্রলীগ নেতা যেটা বলেছেন সাদিক কায়েম, সেইটি বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। ডাকসুর একজন নেতার আরেকটি বক্তব্য সামনে এসেছে অনেক আগের, যে তিনি শিবিরকে নিয়ে স্লোগান দিয়েছিলেন ছাত্রলীগে থাকা অবস্থায়। আবার তিনি শিবিরের প্যানেল থেকে ভিপি নেতা নির্বাচিত হয়েছিলেন ডাকসুর। এটা নিশ্চয়ই আপনার নজরে এসেছে কিনা? দেখুন, আজকে ছাত্র শিবিরের যারা নেতৃত্ব স্থানীয় জায়গায় আছেন, বিশেষ করে যারা এই যে ছাত্র সংসদগুলির নেতা নির্বাচিত হয়েছেন, ওনারা যদি ৫ই আগস্ট বাংলাদেশে না ঘটতো, আমার কাছে মনে হয় সাদিক কায়েম যে চালাক চতুর, উনি ছাত্রলীগের প্রেসিডেন্ট হয়ে যেতেন। ঠিক আছে? বা ফরহাদের তো ছাত্রলীগের পদই ছিল। সাদিক কায়েম যে ছাত্রলীগের খুব ভালো মানের কর্মী ছিলেন। আপনি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্বন্ধে, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলের যারা ক্যান্ডিডেট হয় তারা কতটুকু রাজনীতি করলে হলের সভাপতি, সাধারণ সম্পাদক ক্যান্ডিডেট থাকে। সুতরাং তাদের ভালো একটা ভবিষ্যৎ ছিল ছাত্রলীগে, সেটি ৫ই আগস্টের কারণে হয়তোবা তারা সেটি ঘটেনি। সুতরাং তারা এই রাজনীতিটি করেছে এবং আপনি দেখবেন যে ছাত্রলীগ হয়ে শিবিরকে অনেক গালাগালি করে শিবিরের হাত পা ভেঙে দেবে বলা ছেলেটাও আজকে ছাত্র শিবিরের নেতা। সুতরাং এই যে দ্বিচারিতা, এই যে আত্মপ্রবঞ্চনা, এই যে প্রতারণা, শিক্ষার্থীদের সাথে স্পষ্ট প্রতারণা করে আপনি শিবির এই যে ছাত্র সংসদগুলি হয়েছে সেখানে একদম স্পষ্টতই প্রতারণা করেছে। কারণ শিক্ষার্থীদের তারা বলছেন এটা কৌশল না, এটা অপকৌশল। কৌশল তো আপনি মিথ্যা বলাটা তো আসলে কখনো কৌশল হতে পারে না। কারণ আপনি বললেন যে ৫ই আগস্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্য সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র রাজনীতি চলবে না, লেজুর ভিত্তি চলবে না, যে বয়ানে যে ছেলেগুলি ব্যানার নিয়ে দাঁড়িয়েছিল প্রত্যেকেই ছাত্র শিবিরের নেতাকর্মী। এবং তারা দেখেন যে তাদের বি টিম, সি টিম তৈরি করে কিছু মব স্টার তৈরি করলো যে প্রয়োজনে অপ্রয়োজনে রাত ১২টা, ১টা, ২টার সময় চলে আসুন রাজুতে। হ্যাঁ, মানে এই যে আপনি ছাত্রদলকে নিয়ে অ্যানালাইসিস করে দেখেন, আমাদের মধ্যে কোনো কিছু এরকম নেই। সবাই ছাত্রদলের কর্মী।
আমার একটা পরিচয়, আমি ছাত্রদল করি। সেইখানে আবার এই মঞ্চ সেই মঞ্চ, যেরকমের আওয়ামী লীগের যে বয়ানটা ছিল, আপনি বুলবুলদের নেতৃত্বে একটা মুক্তিযুদ্ধ মঞ্চ করেছিল এবং সেই মুক্তিযুদ্ধ মঞ্চে হামলা করতো, সাদ্দাম হোসেন বলতো যে এই হামলার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। মানে এই যে মিথ্যাচার, সেই মিথ্যাচার সাদিক ফরহাদরা কিভাবে শিখলো? কারণ ওই যে সঙ্গদোষের লোহা ভাসে, তারা তো ছিল একসাথে, সেটা ওখান থেকে পুরোটাই করায়ত্ত করে আজকে সেটা আবার শিক্ষার্থীদের সাথে ওই প্রতারণা তারা করতেছে বিভিন্ন প্ল্যাটফর্মের নামে। তাদেরকে যদি জিজ্ঞেস করেন, তারা বলবে যে না, এই প্ল্যাটফর্মের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। যেটি প্রথম বলেছিল যে জামায়াত ইসলামের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, জামায়াত একটি সংগঠন, আমরা আরেকটি সংগঠন। ইভেন ইসলামী ছাত্রী সংস্থা নিয়ে তারা বলেছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে, তারা আলাদা সংগঠন। কিন্তু আমরা ছাত্র সংসদগুলিতে দেখেছি যে ছাত্রী সংস্থার মেয়েরা ছাত্র শিবিরের চেয়ে বেশি অ্যাক্টিভ ছিল তাদেরকে জেতানোর জন্য। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্পেসিফিকভাবে দায়িত্ব পালন করছি, সেখানে সারা রাত ছাত্রী সংস্থার মেয়েরা ভোট গণনা কেন্দ্রের সামনে বসা। শিবিরের কিছু ছেলেপেলে দেখা গেছে কেউ ঘুমাইতে গেছে বা কেউ খেতে গেছে, তারা একদমই নড়ে না। সুতরাং আপনি ইসলামে এই ধরনের সিস্টেম আছে কিনা যে আপনি এই ধরনের অপকৌশল নেবেন, এটা আমার কাছে জানা না, কারণ আমি ইসলামী বিশারদ না। কিন্তু তারা এই অপকৌশলের আশ্রয় প্রশ্রয় নিচ্ছে এবং সেগুলি নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। তাদের মূলদলও ওই রকমের। আপনি দেখবেন যে 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত নির্বাচনের বয়ানটা শুধু খেয়াল করবেন, শুধু নির্বাচন। জামাতের আমির থেকে শুরু করে ওনাদের মানে তথাকথিত অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আর কি, তথাকথিত কেন বললাম, আপনি জানেন যে ওনার অধ্যাপনা, উনি আসলে অধ্যাপক না। তো ওনারা এই সবার আগে ক্যান্ডিডেট দিয়েছেন, সবার আগে প্রার্থী ঘোষণা করে নির্বাচন চাই না। অর্থাৎ তারা নির্বাচনের ভোটও চাচ্ছে, আবার নির্বাচনও চায় না। নির্বাচনটি কেন চায় না? কারণ ওনাদের যে জনশক্তি আছে তাদেরকে বিভিন্ন জায়গায় দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তরে সবাই একটা মনে করেন ভাগবটার মধ্যে আছে। তো নির্বাচনটা না হলে তো ভালোই ওনারা আছেন। সেই কারণে নির্বাচনও চায় না। আবার প্রার্থী ঘোষণা করছে। আবার বলে যে শহীদের রক্তের উপর পাড়া দিয়ে বিচার সংস্কার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেব না। আবার ওনারা ভোট চাচ্ছেন। আবার প্রথম দিকে যেটা আসলো যে সংস্কারের আলাপ। তারপরে ওনারা আলাপ আনলেন কি পিআর ছাড়া বাংলাদেশে নির্বাচন হতে দেবে না। সেই শেষ। গণভোট ছাড়া বাংলাদেশে, এখন এগুলি কোথায় গেল? এই যে চেতনা কোথায় গেল? অর্থাৎ আওয়ামী লীগের সাথে এই যে ২৪-এর পরাজিত শক্তি এবং ৭১-এর পরাজিত শক্তির ভিতরে যে একটি দারুণ মিল রয়েছে, সেটি ওনাদের আচরণে, ওনাদের রাজনৈতিক স্টাইলে সেটা খুব স্পষ্টভাবে প্রতিফলিত হয়। আমার এই প্রোগ্রামে ছাত্র শিবিরের সভাপতি এসেছিলেন, তার কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম যে ছাত্র দলের সঙ্গে শিবিরের সম্পর্কটা কেমন। তিনি আমাদেরকে বলেছেন যে ছাত্র দলের সঙ্গে বন্ধুপ্রতিম সংগঠন হিসেবে ভালো সম্পর্ক রাখতে চান। তারা ছাত্রদলকে বেশ কয়েকবার আমন্ত্রণ জানিয়েছিলেন, দাওয়াত দিয়েছিলেন, কিন্তু কোনো প্রোগ্রামে ছাত্রদল তাদের আমন্ত্রণ গ্রহণ করেনি। কেন গ্রহণ করেনি? ওনারা অফিসিয়ালি আমন্ত্রণ দিয়েছিলেন কিনা আমি জানি না, কারণ ওনাদের এই ধরনের মিথ্যাচার করার অভ্যাস রয়েছে। আমি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে এই ধরনের কোনো চিঠি বা এরকম আমন্ত্রণ আমি এখন পর্যন্ত দেখিনি। যদি দিয়ে থাকেন, সেখানে না যাওয়ার অনেক কারণ রয়েছে। যদি দিয়ে থাকেন, আমার মনে হয় ওনারা দেননি, কারণ ওনারা মানে সত্যকে অস্বীকার করার প্রচণ্ড হাসিনা স্টাইলের মানসিকতা ওনাদের মধ্যে রয়েছে। তো যদি ওনারা দিয়ে থাকেন, না যাওয়ার কারণটা আমার কাছে যেটা স্পষ্টতই মনে হয় যে আমরা ওনাদের মতো দেখা গেছে যে আমাদের মঞ্চে এসে আমাদের প্রশংসা করে যাবে, আবার মঞ্চ থেকে নামার পরে আবার তীব্রভাবে মিথ্যা বানিয়ে বিষোদ্গার করবে। ইসলাম যেটা বলে যে ব্যক্তি সব জায়গায় বলে ঠিক, সে হচ্ছে মুনাফিক, ঠিক আছে? সুতরাং এই ধরনের রাজনীতি আমাদের দরকার নেই। আমাদের বিষয় হচ্ছে যে ওনারা বাংলাদেশের পক্ষে যে কাজগুলি করবে সেটি আমরা প্রশংসা করব। আমাদের যে ভালো কাজগুলি সেটা ওরা প্রশংসা করবেন, খারাপ কাজগুলির সমালোচনা করবেন, যেখান থেকে আমরা শিখবো। আসলে যদি কোনো মানুষ জ্ঞানী হয়ে থাকে, সে মনে করবে যে তার যদি প্রকৃত সমালোচক, যে নিষ্ঠাবান সমালোচক, যে সত্য মানে ভুলকে ধরিয়ে দেয়, সে হচ্ছে প্রকৃত বন্ধু। তো ওনারা যদি আমরা কোনো ভুল করে থাকি, ধরিয়ে দিয়ে থাকে যে এটা আপনাদের ভুল হচ্ছে, কিন্তু ওনারা যেই রাজনীতিটার আশ্রয় নিয়েছেন সেইটি ৫ই আগস্টের আগে বাংলাদেশের শিক্ষার্থীরা যে প্রত্যাশা করেছিল, যে কারণে শিক্ষার্থীরা রক্ত দিয়েছে, সেই রাজনীতির সাথে স্পষ্ট রকম প্রতারণা। কারণ আপনি একজন ব্যক্তির মনে করেন নাম আব্দুর রহিম, কিন্তু আপনি রহিম ছাড়াও আরও ৫০টা নামে আইডি চালাচ্ছেন। এই যে মানে ওই ব্যক্তিগুলোর তো অস্তিত্ব নাই। সেই আইডি দিয়ে আবার একজন মানুষ যখন আপনার মতের বাইরে যাচ্ছে, আপনি যে সেই মতের বাইরে গেলেই আপনি তার বিরুদ্ধে বিষোদ্গার করতেছেন। আপনি মনে করেন যে খাদিজাতুল কুবরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখন নির্ভীক জবিয়ান প্যানেল থেকে জিএস প্রার্থী,
খাদিজাতুল কুবরা পর্দা করেন এবং একেবারেই সেই হিজাবি তো অবশ্যই, তারপরে একদম হাত মোজা পা মোজা সে পরা থাকেন। খাদিজাতুল কুবরা যতদিন না ছাত্রদলে যোগ দিয়েছেন ততদিন খাদিজাতুল কুবরার বিরুদ্ধে শিবিরের আপনি একটা অক্ষরও দেখবেন না। তার প্রশংসা, এবং তারা তাকে অ্যাপ্রোচ করেছিল ছাত্রী সংস্থা করার জন্য, শিবিরের আদর্শই করার জন্য। কিন্তু যখন সে ছাত্রদলের প্যানেল থেকে নির্বাচনের ঘোষণা দিলেন, তারপরে তার আইডিতে আপনি গিয়ে দেখেন যে কি তীব্রভাবে তার উপর কি আক্রোশ, কি ধরনের মন্তব্য, কি কদর্য কথাবার্তা তার পোস্টে গিয়ে শিবিরের নেতাকর্মীরা করছে। এবং সেটির ব্যাখ্যা কিন্তু শিবিরের কেউ দেয়নি যে এটা আমরা করতেছি না। আপনি খাদিজাতুল কুবরা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন যে সে দীর্ঘ 18 মাস যে জেলে ছিল তখনও তার এত কষ্ট লাগে নাই যেটি তিনি এখন সেই কষ্টগুলো পাচ্ছেন। সুতরাং এই যাদের বৈশিষ্ট্য, তারা ডাকলে আমরা হুড় করে চলে যাব, আর ওনারা এই ধরনের কথা বলবেন যে আমরা ডেকেছি আসে না। তা আপনাদের আচরণ তো ভাই মুনাফেকের আচরণ। আপনাদের সাথে তো আমরা তো একসাথে আন্দোলন করছি, তখন তো দেখছি 5 তারিখের আগে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের প্রতি একদম সত্যিকার অর্থে অনেকের একটা সিম্পেথি ছিল যে বাংলাদেশের মানুষ তো ধর্মীয় অনুভূতিশীল মানুষ, ধর্মের প্রতি প্রচণ্ড রকম টান বাংলাদেশের মানুষের রয়েছে। যে মানুষটা দেখবেন নামাজ কালাম করে না, কিন্তু আল্লাহ নবীকে নিয়ে কেউ কোনো কথা বললে সে রাস্তায় নেমে যাচ্ছে। এইটা আমাদের একদম জাতিগতভাবে আমরা এরকমের। সুতরাং তারা যে নামের সাথে যে ইসলামী শব্দটা আছে, সেই কারণে তাদের প্রতি সেই সহানুভূতিটা অনেকেরই ছিল। কিন্তু 5 তারিখের পরে যখন তাদের স্বরূপ উন্মোচিত হয়েছে, তখন এই যে তারা যে চেতনার রাজনীতিটা করে একরকম, যেমন আওয়ামী লীগ যেরকম মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ লালন পালন কিছুই করে নাই, ব্যবহার করেছে, ঠিক ওনারাও ইসলামকে ব্যবহার করছেন। ওনারা ইসলামিক রাজনৈতিক দল না। ইসলামিক রাজনৈতিক দল হলে তো ওনারা কোথাও না কোথাও বলতেন যে আমরা ইসলামিক কনস্টিটিউশন চাই। কোথাও কি বলেছে তারা যে আমরা ইসলামিক সংবিধান চাই? বলে নাই। তারা সেকুলারিজমের কথা বলে, কিন্তু নামে হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী ছাত্র শিবির। আপনি এই যে হিন্দু প্রার্থী দিয়েছে, এটা কি? মানে এটা একটা অপকৌশল। আপনি বলতেছেন ইসলামিক রাজনীতির কথা, ওনারা সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস এটা রাখতে চান না, কিন্তু ওনারা ইসলামিক দল। মানে সর্বঙ্গে ব্যথা ও সিদ্ধব কথা, মানে ইসলামের কথা ব্যবহার করে ইসলামকে একটা ফেতনার দিকে নিয়ে যাওয়ার। আল্লাহ নবী বলেছেন যে শেষ জামানায় সবচেয়ে বেশি মানুষ অসুবিধায় পড়বে ইসলামপন্থীরা, মুসলমানরা ফেতনার কারণে। এবং বাংলাদেশে এই যে ফেতনার যে প্রকট, এই যে প্রভাব বেড়ে চলেছে, এর জন্য একমাত্র দায়ী হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। আপনি বট আইডির কথা বললেন, যে বট আইডি ব্যবহার করে ইসলামী ছাত্র শিবির, ছাত্রদল বা নারীদের বিশেষ করে স্ল্যাট শেমিং, নানা রকম উত্ত্যক্ত করে থাকে, নানা রকম খারাপ মন্তব্য করে থাকে, সেটি থেকে পরিত্রাণের উপায়টা কি, বা আপনারা কি ধরনের পদক্ষেপ নেন তখন? পরিত্রাণের উপায় তো আসলে এই জন্য তো বাংলাদেশে একটা অথরিটি আছে। এই বিষয়ে আমরা মানে সরকারের সাথেও একাধিকবার আমরা আলোচনা করেছি। আমাদের প্রেসিডেন্ট মামলা পর্যন্ত করেছে যে এইগুলো থেকে পরিত্রাণের জন্য একটা প্রচ্ছন্ন সহযোগিতা ওনাদের হয়তোবা সরকারের পক্ষ থেকে আছে, যার কারণে এগুলি ব্যবস্থা নিচ্ছে না। কিন্তু আসলে একটা দেশ কিন্তু এভাবে চলতে পারে না। যেহেতু এখন একটা গ্লোবালাইজেশনের যুগ, আপনি আফজাল ভাই যদি মনে করেন যে এই শিবিরের প্রেসিডেন্টকে এখানে বসিয়ে আপনি তার বিরুদ্ধে দুইটা ওই ধরনের বিষোদ্গার করেন, আপনি দেখবেন যে কি শুরু হয়ে যায়। আপনি নিজে পরীক্ষা করেন কি ধরনের গালাগালি তারা করবে। মানে আমি জানি না যে, আমি যতটুকু জুলুম সম্পর্কে পড়েছি আর কি, কোরআন হাদিসে যতটুকু দেখেছি, আমি তো আসলে এই লাইনে একদম মূর্খ মানুষ আর কি, কিন্তু যতটুকু জানি যে এই যে মুখ দিয়ে মানুষকে কষ্ট দেওয়া অনেক বড় মাপের জুলুম। সুতরাং তারা তো এই বিষয়ে যদি শুধু একটা ক্যাটাগরিক্যালি আপনি দেখেন, অনেক বড় জালেম সংগঠনে তারা পরিণত হয়ে গেছে। কারণ তাদের গালির কাছ থেকে কেউ নিস্তার পাচ্ছে না। মানে যতক্ষণ না পর্যন্ত তাদের পক্ষে থাকবেন ওই মানুষটি নিরাপদ। তাদের বিপক্ষে চলে গেলে সে এই দেশের জন্য যত বড়ই অবদানকারী ব্যক্তি হন না কেন, যত অবদান থাকুক না কেন, সাথে সাথে বিষোদ্গার শুরু হয়ে যাবে। সুতরাং এই বিষয়টি মানুষের কাছে এখন খুব স্পষ্ট হয়ে গেছে যে তারা মুখে এক কথা বলে, অন্তরে আর একটা ধারণ করে, এবং নিজ স্বার্থের জন্য কোরআন সুন্নাহ যে কারো বিরুদ্ধে তারা আইন করা বলুক, কথা বলা বলুক, এগুলি তাদের কথাবার্তা আপনি দেখতেই পাচ্ছেন। তারা বলতেছে যে আল্লাহ জামাতকে জেতানোর জন্য উঠে পড়ে লাগছে। তারা বলতেছে, তাদের একজন বক্তা রফিকুল্লাহ আফসারি বলল যে 1500 বছর চিন্তা করে আল্লাহ মিজানুর রহমান আজহারি এবং আমির হামজাকে বানাইছে, নাউজুবিল্লাহ। কিন্তু অথচ কোরআনে আল্লাহ বলছে যে কুন ফায়াকুন, আমি বললেই হয়ে যায়। আল্লাহ যখন বলেন যে হয়ে যাও, হয়ে যায়। কিন্তু এই আজহারিকে বানাইতে নাকি 1500 বছর আল্লাহর চিন্তা করা লাগছে। এইগুলি যদি অন্য কেউ বলতো, তাদের
বাইরের কেউ বলতো দেখেন কী ধরনের বিষোদ্গার করতো, এগুলি নিয়ে কিন্তু কেউ কখনো কথা বলে না। তাদের চিটাগাংয়ের নেতা সে প্রতিনিয়তই ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী কথাবার্তা বলে যাচ্ছে, কিন্তু কেউ কিছু বলে না। আপনি এই ধরনের ইসলাম বহির্ভূত এবং ইসলাম পরিপন্থী, কোরআন পরিপন্থী ওনাদের অসংখ্য বক্তব্য এই 5 তারিখের পরে সামনে আসছে, যেটি নিয়ে কেউ কোনো কথা বলে না। কিন্তু ওরাও তো বলছে যে তারাও নানা রকম বট আইডির শিকার হচ্ছেন, এবং এর মধ্যে একটি মামলা হয়ে তারা করেছেন, এবং সেটি নিয়েও ব্যাপক আলোচনা হচ্ছে যে মিম পেজের বিরুদ্ধেও মামলা হয়েছে। সাদিক কায়েমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে 5ই আগস্টের পরে যতগুলি প্রতারণা করেছেন, সবচেয়ে বড় ছলনা, প্রতারণা, এবং শিক্ষার্থীরা বিস্মিত হয়েছে এটা যে সাদিক কায়েমরা মানে এই ভোট আইডির বিরুদ্ধে মামলা করে। মানে তুমি যে গর্ত আরেকজনের জন্য খুঁড়লা, সেই গর্তে তোমরা আজকে পড়তেছো, এরকম একটা উপক্রম হয়েছে। মানে একটা কথা আছে না যে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে, ঠিক আছে? তো যাদের বিরুদ্ধে, যে আইডিগুলির বিরুদ্ধে সাদিক কায়েম সাহেব মামলা করেছেন, সেই আইডিগুলি থেকে আপনি বললেন, যেটা উল্লেখ করলেন যে মিম পেজ, ঠিক আছে, এই যে ইয়ার্কি, কাঠের কেল্লা ইত্যাদি ইত্যাদি, তো ওনাদের এই যে সমালোচনা নেওয়ার যে ধৈর্য, এই সহিষ্ণুতা ওনাদের মধ্যে নেই। ওনারা খুবই অসহিষ্ণু হয়ে যায়, ওই যে বারবার সেখানে ফিরে যেতে হয়। যে একসাথে ছিল, ছাত্রলীগের সাথে ছিল, তো ছাত্রলীগ করছে, ছাত্রলীগের আশীর্বাদে ছাত্রলীগ নেতা হয়ে বড় হয়েছে তারা, তো তাদের আচরণটা ওইরকম অসহিষ্ণু হবে। আপনি এতটুকু সমালোচনা নিতে পারেন না, আপনি রাজনীতি করবেন, আপনাদের কাছ থেকে বাংলাদেশ ভালো কিছু পাবে, এটা কেউ বিশ্বাস করে না। আমরা আমাদেরকে নিয়ে কত ধরনের সমালোচনা হয়, কই আমরা তো কোথাও একদিন মানে একটা স্ট্যাটাস দিয়েও বললাম না যে দেখে নেব, ধরে নেব, তো আপনারা গিয়ে মামলা করে দিলেন। তো এই ঘটনা যদি মামলা করেন, এইটা সাধারণ শিক্ষার্থীরা বুঝতে পারছে যে এদের আসলে এজেন্ডা কি, এদের উদ্দেশ্য কি, এরা কি করতে চায়, এরা বাংলাদেশকে কি দিতে পারবে। আপনাদের বিরুদ্ধেও তো, বিশেষ করে ছাত্র দলের বিরুদ্ধেও তো মোনামি ম্যাডাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, তাকেও নানা রকম মানে বাজে মন্তব্য করার অভিযোগ তারাও করে, ছাত্র শিবিরই করে। দেখুন, আমি আপনাকে যেই মানে ইঙ্গিত দিয়ে পরিসংখ্যানের কথা বললাম, দ্যাট উইল বি মিলিয়ন্স। আপনার মনে করেন যে বাংলাদেশের কোনো মানুষই শিবিরের বট আইডির আক্রমণ থেকে পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নেই, কেউ পায়নি। ইভেন আপনার চেহারাও বোঝা যাচ্ছে আপনিও আক্রমণের মধ্যে পড়ছেন। মোনামি ম্যামকে যেটি বললেন, আমাদের কোনো দায়িত্বশীল কিন্তু ওনাকে নিয়ে কোনো কুরুচিপূর্ণ কথাবার্তা কেউ বলেনি। সেইটি বললে ছাত্রদলের সেই সৎসাহসিকতা, সেই হিম্মত ছাত্রদলের আছে যে তাকে বহিষ্কার করা, আইনের আওতায় নিয়ে আসা। যদি কোনো আইডি থেকে করে থাকে, সেটা অবশ্যই সে অন্যায় করেছে, কিন্তু আমার একটি এখানে কথা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এই জাতির অনেক সূর্য সন্তানকে উপহার দিয়েছে জাতিকে, যে শিক্ষকরা এই দেশের ওয়ান কাইন্ড অফ এমিরিটাস ছিলেন, যারা দেশের পরামর্শক। সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভারত্ব থাকার প্রয়োজন আছে বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে, যে আপনার সস্তা কন্টেন্টের সস্তা জনপ্রিয়তা, ভাইরাল হওয়ার প্রবণতা, এইগুলি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে যদি আসে, তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে। সুতরাং এই বিষয়টিও আমাদের সম্মানিত যে দু একজন আছেন যারা কোনো না কোনোভাবে আলোচনায় থাকতে চান, তাদের এই বিষয়টি খেয়াল রাখা উচিত যে না, আপনার উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় যিনি একটি জাতির, যে বিশ্ববিদ্যালয় এই জাতির বরাবরই নেতৃত্ব দিয়ে আসছেন। সুতরাং সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আরও বেশি একটু ভারত্ব থাকা প্রয়োজন আছে বলে আমি মনে করি। এই যে পালাকার আবুল সরকারকে নিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে, তার গ্রেফতারের প্রতিবাদে টিএসসিতে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানে আপনি গান গিয়েছিলেন। এটি নিয়েও অনেকেই সমালোচনা করেছেন, যে ব্যক্তি আল্লাহকে নিয়ে কটাক্ষ করেছেন বা আল্লাহর বিষয়গুলো নিয়ে তিনি বিরূপ মন্তব্য করেছেন, সেই কারণে তো তাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার মামলায় জেলে নেওয়া হলো। তার গ্রেফতারের প্রতিবাদে ওই প্রোগ্রামে গিয়ে আপনি গান গেয়েছেন, এটা নিয়ে আলোচনা হয়েছে, কি বলবেন? আপনাকে একটু এখানে সংশোধনী আছে। ওইখানে কিন্তু আবুল সরকারের গ্রেপ্তারের প্রতিবাদে কোনো প্রোগ্রাম ছিল না। ওই প্রোগ্রামটি ছিল দেশব্যাপী বাউলদের উপর হামলার প্রতিবাদে, এবং সেইটির হোস্ট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, কোনো ফরেনাররা হোস্ট ছিল না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমি একজন ছাত্রদলের নেতা হিসেবে তারা আমাকে বলেছে যে ভাই, আপনি যদি একটি নির্দিষ্ট পেশার হয়ে থাকেন, আপনি যদি অপরাধ করেন,
আপনার সমগ্র সম্প্রদায়ের লোকজন তো বিচারের সম্মুখীন হবে না, সেটা হতে পারে না। আমি ঠিক ওই কথাটাই বলেছি এবং আপনি আমার বক্তব্যটা খেয়াল করে দেখবেন যে আমি বক্তব্য শুরুর আগে আবুল সরকার যে অপরাধ করেছে তার বিচার চেয়েছি। ব্যক্তি আবুল সরকার অপরাধ করেছে, সে গ্রেপ্তার হয়েছে, তার বিচার হবে। এই জন্য তো আপনি সমগ্র বাউল সম্প্রদায়ের উপরে নির্বিচারে হামলা করার লাইসেন্স আপনাকে কেউ দেওয়া হয়নি। কিন্তু যেটি শিবিরের বৈশিষ্ট্য আর কি, যে তারা কেটে কেটে তাদের যতটুকু প্রয়োজন হয় আরেকজনের ক্যারেক্টার অ্যাসাসিনেট করার জন্য ততটুকুই তারা প্রচার করে। এবং আমি ওইখানে যে গান গেয়েছি সেই গানটির এক সূচনা হচ্ছে, ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্দা, আন্ধারপুরীর মানুষ আমি, আন্ধার ঘরের বাসিন্দা, আমি এক পাপিষ্ট বান্দা। এখানে তো ইসলাম বিদ্বেষী কিছু নাই। আমি বলেছি যে যে সাদিক কায়েমদেরই যদি কেউ অপরাধ করে তো বিচার কি সমগ্র শিবিরের হবে নাকি? ছাত্রদলে যদি কেউ কোনো খুন করে তার একার বিচার হবে, টোটাল সংগঠন তো বিচার হতে পারে না। সুতরাং এই ধরনের একটা মবক্রেসি একটা দেশে চলতে দেওয়া যায় না। যারা আওয়ামী লীগের আমলে মবতন্ত্র তৈরি করে মানে এই আপনার মাহফিলে, ওয়াজ মাহফিলের বিভিন্ন জায়গায় হামলা করতো, আর আজকে যারা ইসলামিস্টের বয়ান দিয়ে এই ধরনের হামলা করে, দুইটি একই সূত্রের কথা, দুই দলই উগ্রবাদী। আমার আমার বক্তব্য খুবই স্পষ্ট, আপনি আবার এটা কাটছাট করে না না দেখেন না, না, যেভাবে আছে খুবই সেভাবে স্পষ্ট। থাকবে। ব্যক্তির অপরাধ ব্যক্তি শাস্তি পাবে, সম্প্রদায় শাস্তি পেতে পারে না। সুতরাং এইটি আবহমান বাংলাদেশের সংস্কৃতি। এইখানে মাহফিলও হবে, এইখানে জারি সারি গানও হবে, এইখানে ভাওয়াইয়া ভাটিয়ালিও হবে, এইখানে হামনাতের অনুষ্ঠান হবে। এটা হলো স্পষ্ট বয়ান। সেটিকে যদি কেউ ব্যাহত করতে চায় তাহলে আমি স্পষ্টভাবে বলতে চাই, তারা বিদেশি কোনো শক্তির অথবা বাংলাদেশকে একটি নৈরাজ্যের জায়গায় নিয়ে যাওয়ার জন্য এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে। তাদের এজেন্ডা কোনোভাবে আমরা বাংলাদেশে সফল হতে দেব না ইনশাআল্লাহ। জুলাই গণঅভ্যুত্থানের সময় যারা সামনে থেকে একবারে ফ্রন্ট লাইন থেকে নেতৃত্ব দিয়েছে, বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে, যাদেরকে আমরা জুলাই গণঅভ্যুত্থানের নায়ক বলি, তাদের অনেকেই একটি দল করেছেন, জাতীয় নাগরিক পার্টি, এবং সেই দলটি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে এবং তারা কোন জোটে যাবে, বিএনপিতে যাবে নাকি জামাতে যাবে, সেটি নিয়ে তাদের মধ্যে এখনও আলোচনা চলছে, ধোঁয়াশাও আছে। সব মিলিয়ে আগামী নির্বাচনে তারা কেমন করতে পারবে? কারণ তাদের সঙ্গে তো আপনারা আন্দোলন করেছেন। দেখুন, ওই উঠন্তি মূলপত্তনে চেনা যায় আর কি। বিষয়টা হচ্ছে, ওনাদের প্রতি আমাদের সেই সহানুভূতি ছিল, এখনও আছে। কিন্তু যেটা পৃথিবীর অনেক জায়গায় গণঅভ্যুত্থান পরবর্তী মানে গণঅভ্যুত্থানের শক্তি যখন সরকারে যায় তখন, এবং বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের এই ধরনের দেশে সরকারে গেলে তারা সমালোচনার মুখে পড়বেই, সেটা ওনাদেরও বোঝা উচিত ছিল। কিন্তু সমালোচনার মাত্রাটা এবং সবাই যে শুধুমাত্র মানে হীন স্বার্থ চরিতার্থ করার জন্য অথবা রাজনৈতিক উদ্দেশ্যে সমালোচনা করে, সেটা আমি বিশ্বাস করি না। তাদের একেবারে টপ টু বটম ম্যাক্সিমাম নেতাকর্মী কোনো না কোনোভাবে বিভিন্ন অনৈতিক সুবিধা নিয়েছে, অপরাধের সাথে জড়িত হয়েছে। সুতরাং আমার কাছে মনে হয় বাংলাদেশের মানুষের কাছে তাদের সেই আবেদনটি তারা হারিয়ে ফেলেছে। সুতরাং তাদেরও আরেকটু মানে বেশি দাম্ভিকতা, বেশি মানে জাতীয় নেতৃবৃন্দের সাথে বেয়াদবি সুলভ কথাবার্তা না বলে তাদের একটু ভাবতে হবে যে আসলে আমরা কি করছি, আমাদের নির্দিষ্ট গোল কি এবং কিভাবে এগিয়ে যাওয়া যায়, এবং সেই প্রক্রিয়ায় বাংলাদেশপন্থী দল হিসেবে আমাদের সহযোগিতা থাকবে। কিন্তু নিশ্চয়ই আপনার বক্তব্যের মাধ্যমে কথোপকথনে কোনোভাবে সীমা লঙ্ঘন করা যাবে না। যাদের দীর্ঘদিনের শ্রম, ঘাম, মেধায় বাংলাদেশে এই জায়গাটায় আসছে, এবং একটি গণ অভ্যুত্থান শুধুমাত্র একটি ইস্যুকে কেন্দ্র করে এটি হয়ে যায়নি, তাহলে বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকরা, আপনার শ্রমজীবী মানুষগুলো, রিকশাওয়ালা, এরা কেউ জীবন দিত না। তো তারা জীবন দিয়েছে বাংলাদেশে একটি দীর্ঘদিনের যে পুঞ্জীভূত ক্ষোভ ছিল, নিপীড়ন ছিল, স্বৈরশাসন ছিল, দুঃশাসন ছিল, সেটির বিপরীতে একটি গণবিস্ফোরণ ছিল, উছিলা ছিল সেই আপনার কোটা সংস্কার আন্দোলন। সুতরাং সেটি তাদের অনুধাবন করতে হবে যে এটি হঠাৎ করেই মানে বললাম আর হয়ে গেল, এটি গণঅভ্যুত্থানের চরিত্র না। সুতরাং তাদের প্রতি সেই আমাদের সহানুভূতি রয়েছে এবং তাদের পরিশীলিত হওয়ার দরকার আছে বলে আমি মনে করছি। সামনে নির্বাচনে প্রায় 2 থেকে 3 কোটি ভোটার তরুণ, এবং তরুণদের, যেহেতু আপনারা ছাত্রদল করেন, আপনাদের মাদার সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদেরকে বিজয় করতে বা এই তরুণদের ভোট ধানের শীষে আনতে ছাত্রদলের ভূমিকাটা কি বা ছাত্রদলের প্ল্যানটা কি? দেখুন, আজকে 5ই আগস্ট পরবর্তী সময়ে তারুণ্য নিয়ে এই যে কথাটা আপনি বলছেন, আমরা যখন ফ্যাসিস্ট সরকার ছিল তখনও আমরা তারুণ্যের এই শক্তিকে প্রাধান্য দিই, এবং আমাদের দৃঢ় বিশ্বাস ছিল যে পরিবর্তন যদি
মাধ্যমে সাধিত হয় সেটা তরুণদের মাধ্যমে হবে। আমরা তারুণ্যের সমাবেশ করেছিলাম সারা দেশে, আপনার স্পষ্ট মনে আছে। ৫ই আগস্ট পরবর্তী সময়ে তারুণ্যের রাজনৈতিক চিন্তা শীর্ষক সারা দেশে সেমিনার হয়েছে আমাদের বিএনপির পক্ষ থেকে, ছাত্রদলের পক্ষ থেকে। তারুণ্যের রাজনৈতিক ভাবনা। সুতরাং তরুণদেরকে যে প্রাধান্য দেয় এবং আমাদের দেশের যে আপনি যেটি উল্লেখ করেন প্রায় ৪,৭১,০০,০০০ মতো তরুণদের ভিতরে প্রায় ২৬ লক্ষ মাস্টার্স হোল্ডাররা আছে বেকার, এবং বাংলাদেশে প্রায় কয়েক কোটি বেকার রয়েছে। সেই বেকারদের নিয়ে স্পষ্ট রকম বিএনপির পরিকল্পনা, ছাত্রদলের কতটুকু আমরা করতে পারি সেই ধরনের পরিকল্পনা আমাদের রয়েছে। এবং এই যে অনেকে কিছুদিন আগে পর্যন্ত যে ন্যারেটিভ দেওয়ার চিন্তা ছিল যে তরুণদের প্রতিনিধিত্ব, যেটি একটু আগে আপনি একটি রাজনৈতিক দল নিয়ে বললেন, তারা এবং অন্য রাজনৈতিক দল থেকে আসছিল, কিন্তু আজকে এটি সময় যত যাচ্ছে এটি খুবই স্পষ্ট যে তরুণদের নিয়ে আসলে আলাদা কি চিন্তা বিএনপি করে এবং জাতির সামনে কি কি উপস্থাপন বিএনপি করেছে, আমরা কি করতে চাই, সেটার স্পষ্ট একটি ম্যানিফেস্টো আমাদের পক্ষ থেকে তরুণদের জন্য কিন্তু দেয়া আছে। সুতরাং তরুণদের এই ভোটকে বিবেচনায় নিয়ে, ভোট পাই না পাই সেটা বিবেচনায় নিয়ে আগামীতে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য যে তরুণদের একটি প্রচণ্ড রকম ভূমিকা থাকবে সেটি মাথায় নিয়ে আমাদের স্পষ্ট কর্মপরিকল্পনা আছে। এবং সেটি আমরা মাঠে প্রমাণ দিচ্ছি যে আমরা এগুলি করছি। অন্যরা আসলে বয়ান দিচ্ছে যে তারুণ্যের ভোট আমরা পাবো। এই যে বিশ্ববিদ্যালয়গুলিতে বা আমাদের মিছিল মিটিংয়ে যে হাজার হাজার তরুণ থাকে, তারা তো বাংলাদেশের নাগরিক, তারা কেউ ফরেনার না। সুতরাং তরুণরা, এবং আমরা বক্তব্যে বলি, আপনারা বলেন যে তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান। সুতরাং এই তরুণদের প্রতিনিধিত্বকারী সংগঠন হিসেবে আমরা বিশ্বাস রাখতে চাই যে আগামী নির্বাচনে তরুণদের একটি বিশাল সমর্থন এবং নিরঙ্কুশ ভালোবাসা বিএনপির প্রতি থাকবে। বিএনপি ক্ষমতায় গেলে মজলুম সংগঠন এক সময়ের ছাত্রদল জালিম হয়ে উঠবে না, তার গ্যারান্টি কি? গ্যারান্টি তো আমরা দিয়ে দিয়েছি। গ্যারান্টি আপনি গত ৫ই আগস্ট পরবর্তী সময় থেকে আজকে পর্যন্ত আমাদের চেয়ে গত ১৭ বছরে নিপীড়িত, নির্যাতিত, জুলুমের শিকার আর কেউ কখনো ছিল না। যারা আজকে জুলুমের বয়ান দেয়, আমি তো একটু আগেই বললাম, তারা ছাত্রলীগের সাথে ছিল। তো ৫ই আগস্ট পরবর্তী সময়ে তো আমাদের অনেক প্রতিহিংসাপরায়ণ হয়ে যাওয়ার কথা ছিল যে আমি জুলুমের শিকার হয়েছি। আজকে আমাদেরকে নিয়ে যে ন্যারেটিভ দেওয়া হয়, আমি আপনাকে একদম চ্যালেঞ্জ করে বলতেছি, আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যে প্রায় ৩৫০ নেতা আছেন, তাদের মোবাইলগুলি আপনি বিভিন্ন সংস্থার মাধ্যমে ট্র্যাকিংয়ে নেবেন। আপনি সচিবালয় সহ বিভিন্ন সংস্থার বিভিন্ন দপ্তরে আপনি সিসিটিভি চেক করে দেখবেন যে আমরা কোনোদিন কোনো দরবারে গিয়ে কোনো ইসে গিয়ে তদবির করছি কিনা, আমরা কোথাও বলছি কিনা যেটা আমাদের লাগবে। সুতরাং আপনি দেখেন যে আজকে কথায় কথা আসে, শোডাউনের রাজনীতি ছাত্রদল করবে না সেটা আমরা বলেছিলাম, আমরা করেছি। বাংলাদেশের কোনো ক্যাম্পাসে আপনি দেখবেন না যে আমরা বলার পরে ছাত্রদল একটা বাইক শোডাউন করছে। আমরা এমন কোনো শোডাউন করি না যে যাতে শিক্ষার্থীদের ১ ঘন্টা ১ মিনিট কোনো ক্লাস পরীক্ষা ডিস্টার্ব হয়। অন দ্য আদার হ্যান্ড জামায়াত ইসলামের শোডাউনে ৩ জন মানুষ বাংলাদেশের ৩টা জায়গায় মারা গিয়েছে যে বাইকের নিচে পড়ে। আমরা ক্যাম্পাসগুলিতে আমরা এ ধরনের অসংখ্য জায়গা আছে যে, এবং তারা ডাইরেক্ট কর্মসূচি দিচ্ছে যে আজকে ১,০০০ বাইক নিয়ে মোটর শোডাউন হবে। মোটর বাইক শোডাউন জামাত ইসলাম দিচ্ছে না। সুতরাং আমরা যে রাজনীতিটা করতে চাচ্ছি সেইটার উদাহরণ আমরা অলরেডি তৈরি করে ফেলেছি। এবং আগামীতে যে বাংলাদেশপন্থী শক্তি হিসাবে আমরা যেই রাজনীতিটা করতে চাই সেটার বার্তা অলরেডি আমরা দিয়ে দিয়েছি। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আপনারা তো ৪টি ছাত্র সংসদে হেরেছেন। তো আমি দৃঢ়ভাবে বলতে চাই যে আজকে যারা শিক্ষার্থীদের সাথে প্রতারণা করেছে, শিক্ষার্থীরা সেটি বুঝতে পারছে, এবং আমরা যে রাজনীতি করছি এখন এবং করবো ইনশাআল্লাহ, দুইটার সমন্বয়ে সামনের ছাত্র সংসদগুলোতে ইনশাআল্লাহ দেখবেন সে ৯০-এর মতো বাংলাদেশে ছাত্রদল আবার নিরঙ্কুশভাবে ইনশাআল্লাহ জয়লাভ করবে। আমরা একেবারে শেষের দিকে চলে আসছি। আপনি ছাত্র রাজনীতি করতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন, জেলে যেতে হয়েছে, জেলে আপনার পায়ে নখ তুলে নিয়ে ফেলা হয়েছে। তো একজন মজলুম রাজনীতিবিদ হিসেবে এখন যারা রাজনীতি করছেন, বিশেষ করে মুরব্বী যারা রাজনীতি করছেন, তরুণরা যারা রাজনীতি করছেন, সংক্ষেপে আমি একজন করে নাম বলবো, আপনার তাকে যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে আপনার পর্যায় থেকে, সেটি এক কথায় আপনি বলবেন। সেটা হচ্ছে যে অ্যাডভোকেট ফজলুর রহমান, তাকে আপনি কি পরামর্শ দেবেন, তার কি করেন? হ্যাঁ, এমন মন্তব্য উনি দয়া করে করবেন না যাতে জাতীয়তাবাদী শক্তি মানে সমালোচনার মধ্যে পড়ে। নাসিরউদ্দিন পাটোয়ারি, উনি যে আবোল তাবোল কথা বলেন সেটি ওনাকে পরিহার করতে হবে, এবং ওনার কারণে আমার মনে হয় এনসিপির ইমেজ নষ্ট হচ্ছে, সেটা থেকে অনেক বিরত থাকতে হবে। তারপরে হচ্ছে সার্জিস আলম। সার্জিস আলম সৃজনশীল, আরও বেশি মানে শিখতে হবে, আরও
শিখলে আরো ভালো করতে পারবে দেশের জন্য। হান্নান মাসুদ, আপনার ওই অঞ্চলের। এক এক সময় এক এক কথা বলা যাবে না, যেটা মানে এবং অতীতকে ভোলা যাবে না। অ্যাডভোকেট শিশির মনির। ওনার কাছ থেকে আরো দায়িত্বশীল আচরণ আমরা প্রত্যাশা করি। জি। এবং এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম। বাংলাদেশের প্রশ্নে আসলে কারা আসলে বাংলাদেশপন্থী সেটি আরো বিচার বিশ্লেষণ করে তাদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। বাংলাদেশপন্থী। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক কষ্ট করে আমাদের সময় দিয়েছেন, সময়ের আলাপকে সময় দিয়েছেন। দর্শক, আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের সময়ের আলাপ।